বিমান দুর্ঘটনায় মিলল একটি গুরুত্বপূর্ণ সূত্র। মানে বিমান যখন দুর্ঘটনায় ঘটে বা বিমানে দুর্ঘটনা ঘটার ঠিক আগে রেড সক্রিয় হয়ে গিয়েছিল। কি সেই রেড? আসলে এই রেডটা কি, যে রেড সক্রিয় হয়ে গেলে বিমান দুর্ঘটনা ঘটার 100% গ্যারান্টি থাকে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি সেই রেড। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে রমেশ বিমানের যাত্রী থাকা সত্ত্বেও রমেশ কিন্তু বেঁচে গেছে। রমেশ আজকে নিজের মুখে বলছে সে শুধুমাত্র হোস্টেলের মাটি থাকার জন্য, বা পর্যবেক্ষণরাও বলছেন যে শুধুমাত্র হোস্টেলের মাটির জন্য কিন্তু রমেশ বেঁচে গেছে। কেন এমনি বলছেন, আর মাটির সঙ্গে রমেশের বাঁচার কি সম্পর্ক, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে এই যে যেই বিমানটি মানে ক্রাশ হয়েছে বা বিমানটি ব্লাস্ট হয়েছে, সেই ঘটনা ঘটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে। কিন্তু দেখুন যে এখনও অবধি মানুষ কিন্তু শোকে শোকাহত, দুঃখে জর্জরিত। শুধুমাত্র তারাই নয়, যাদের পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে, শুধুমাত্র ওনারা নয়, তাছাড়া বাকি যারা এই ঘটনা শুনছেন, যেখানে শুনছেন, পুরো দেশবাসী এই ঘটনা নিয়ে সত্যিকারই আতঙ্কিত। সকলের মনে একটাই প্রশ্ন, যে যেই বিমানটিকে সবচেয়ে বেশি সেফ বলে মনে করা হচ্ছিল, যেই বিমানটি নাকি মানে সত্যিকারই খুবই সুরক্ষিত, অথচ দেখুন যে সেই বোয়িং কোম্পানির 171 নম্বর বিমানটি কিন্তু ক্রাশ হয়েছে, যেখানে সকলের প্রাণ নিমিষের মধ্যে চলে গেছে। আর শুধু তারাই নয়, যেখানে বিমানটি ক্রাশ হয়েছে সেখানেও কিন্তু অনেকে মারা গেছেন, অনেকে কিন্তু ইনজিওর। তো ভাবুন যে এই যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে সকলে কিন্তু আতঙ্কিত, তাই না? এবার এরই মাঝখানে এই যে একটি মারাত্মক সূত্র বা মারাত্মক তথ্য সামনে এসে, যেটা পর্যবেক্ষণরা সামনে নিয়ে এসেছেন, যে বিমানটি ক্রাশ হয়েছে, তাই না? এই বিমানটি ক্রাশ হওয়ার অনেক তথ্য ওনারা তদন্ত করছেন, অনেক কিছু ওনারা মানে ব্যাপারটাখানে আলোচনা করছেন, কারণ এই জানাটা কিন্তু খুব দরকার। যেহেতু আগামীতে বিমান তো বন্ধ হবে না, তাই না? বিমানে আবার মানুষ যাত্রা করবে। তো এই তথ্যগুলো সামনে না নিয়ে আসলে আগামীতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, যার জন্য কিন্তু সমস্ত সত্যগুলো পর্যবেক্ষণটা সামনে নিয়ে আসেন। যেখানে নিয়ে আসেন যে রেড টেক অফের সময় সক্রিয় হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? রেড এমন একটা জিনিস, বা রেড আসলে কি সেটা আপনাদেরকে বলছি, কিন্তু তার আগে বলি যে টেক অফের সময় সক্রিয় হয়ে গিয়েছিল এই রেড। বিমান দুর্ঘটনায় মিলল গুরুত্বপূর্ণ সূত্র। এবার আপনাদেরকে বলি যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা 2025 সালের 12ই জুন ভারতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। সকলে কিন্তু ওই যে বললাম আতঙ্কিত, সকলে একটাই কথা বলছেন যে এটা কি করে সম্ভব, তাহলে মানুষের জীবনের কি কোনো দাম নেই? হ্যাঁ, যেখানে দেখুন যে কতদিন আগে থেকে টিকিট করা হয়, টিকিট করে তারপরে একটা মানে কনফার্ম ডেট করা হয়, সেই অনুযায়ী মানুষ যায়, অথচ দেখুন এই ধরনের ঘটনার সম্মুখীন, তাই না? তো আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 থেকে মানে 788 8 ড্রিম লাইনার বিমান ফ্লাইট AI 171 উড্ডয়নের মাত্র 32 সেকেন্ড পরে BGM মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জন, যেটা আপনারা জানেন, আপনাদেরকে বলেছি যে 242 জন যাত্রী ছিল, তার মধ্যে 241 জন মারা যায়, কিন্তু ঘটনাস্থলে মানে সাথে সাথে মারা যায় 241 জন, কিন্তু প্রায় সেখানে একজন যাত্রী কিন্তু বেঁচে যান। এমনকি ঘটনাস্থলে উপস্থিত কমপক্ষে 30 জন প্রাণ হারায়। যেখানে ঘটনাটি ঘটেছে, ব্লাস্ট হয়েছে যে মেডিকেল কলেজের উপরে, সেখানে মানে হস্টেলের উপরে, সেখানে কিন্তু 30 জনের মতো প্রায় প্রাণ হারান। নিহতদের মধ্যে BJ মেডিকেল কলেজের প্রশিক্ষণরত চিকিৎসকরাও ছিলেন। এই পুরো ঘটনায় একমাত্র জীবিত যাত্রী হলেন 40 বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। বুঝতে পারছেন যে শুধুমাত্র ওই রমেশই কিন্তু বেঁচেছে। এখন তদন্তকারী দল এই দুর্ঘটনায় একটি বড় সূত্র পেয়েছে। তদন্তকারীরা ওনারা এমনভাবে তদন্ত করছেন যে ওনারা খুঁটিনাটি সামনে নিয়ে আসতে চাইছেন। কারণ এই যে দেখুন, যেই ভয়ানক দুর্ঘটনাটা ঘটলো, যেখানে আমরা দেখেছি সেই বডিগুলোকে আমরা দেখেছি, তাই না? কি ধরনের পরিস্থিতিতে রয়েছেন,
এমনকি যে যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার বডি যখন চিহ্নিত করে সামনে নিয়ে আসা হয় ডিএনএ টেস্টের মাধ্যমে, বিশ্বাস করুন বন্ধুরা, সেই বডি দেখে গা শিউরে উঠছে যে আসল মানুষটার, যখন মানুষটা বেঁচে ছিলেন তখনকার ছবি আর এই মানে যখন ডেড বডিটা সামনে নিয়ে আসে সেই ছবি দেখলে আপনারা চমকে যাবেন। মানুষের এমনও কাণ্ড হতে পারে, মানে এমনও মানুষের সাথে এই ধরনের দুর্ঘটনা হতে পারে। তো যার জন্য পর্যবেক্ষণরা ওনারা রাত দিন এক করে সমস্ত সত্যটা সামনে নিয়ে আসেন, যাতে আগামীতে এই ধরনের দুর্ঘটনা ঘটার চান্স খুবই কম থাকে, বলতে পারেন নাই। তো এই পুরো দুর্ঘটনায় আপনাদের যেটা বললাম যে 40 জন বেঁচে গেছে, মানে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে তো 30 জন প্রাণ হারান, তাছাড়া অনেকজন কিন্তু ওনারা কিন্তু হসপিটালাইজ। এমনকি যে দলটি দুর্ঘটনায়, হ্যাঁ বুঝবেন, দলটি দুর্ঘটনার অডিও এবং ভিডিও থেকে জানতে পেরেছে যে টেক অফের কয়েক সেকেন্ড পরেই বিমানের রেম এয়ার টারবাইন অর্থাৎ রেট সক্রিয় হয়ে গিয়েছিল। আই রিপিট, রেম এয়ার টারবাইন অর্থাৎ রেটের ফুল ফর্ম হলো রেম এয়ার টারবাইন, যেটি সক্রিয় হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে এটি এই দুর্ঘটনার কারণে মানে এই দুর্ঘটনা যে হয়েছে, মানে বিমানটি ব্লাস্ট হয়েছে, সেখানে এই বিমান ব্লাস্টের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। রেট একটি ছোট পাখার মতো যন্ত্র, যা সাধারণত তখনই বাইরে আসে যখন বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বৈদ্যুতিক বা হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। এর মানে পরিষ্কার যে টেক অফের মাত্র 32 সেকেন্ডের মধ্যেই, ভাবতে পারছেন সময়টা কত কম, 32 সেকেন্ড মাত্র, এই ফ্লাইটে বড় ধরনের কোনো গোলযোগ দেখা দিয়েছিল। মানে টেক অফ করেছে আর ঠিক তার 32 সেকেন্ডের মধ্যে, কতক্ষণ 32 সেকেন্ড, সেই টেক অফের পরপরই কিন্তু এই মানে বিমানটির মধ্যে গোলযোগ দেখা যায়। আর 32 সেকেন্ড ধ্বংস সংযোগ। 2025 সালের 12 জুন দুপুর 1:39 মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেন। বিমানে 242 জন আরোহী ছিলেন, এর মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য, যাদের মধ্যে 2 জন পাইলট অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই পাইলট মে-ডে কল করেন এবং এর পরেই বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কি অবস্থা ভাবুন তো, কি পরিস্থিতি তখন হয়েছে পাইলটের, পুরো হেল্পলেস, সে কোনো দিক থেকে হেল্প পাচ্ছে না আর নিজেও কিছু করতে পারছে না। সে জানতে পারছে যে আমরা আর বাঁচবো না, আমরা এখন মানে বিশাল একটা দুর্ঘটনার মধ্যে মানে সম্মুখীন হতে যাচ্ছি আর আমরা সকলে একসাথে মারা যাব। বিমানটি যখন ক্র্যাশ হয় কয়েক সেকেন্ডের, মানে এই যে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে মাত্র 32 সেকেন্ড, তো ভাবুন যে সেই সময় পাইলটের মেন্টাল অবস্থা কেমন ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে 32 সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। ফুটেজ এবং একজন স্থানীয় ছাত্র আরিয়ান, মানে একজন ব্যক্তি ছিল সেখানে, হ্যাঁ ব্যক্তি বলতে একজন বাচ্চা ছেলে, তো আরিয়ান আশারি কর্তৃক ধারণকৃত ভিডিওতে দেখা যায় আরিয়ান কিন্তু একটি ভিডিও করেছিল, যেখানে আরিয়ান মানে যে ছাদের উপরে আরিয়ান ছিল, আরিয়ান সেখানে ঘুরতে এসেছিল। আর ওই যে হয় না যে একটা জায়গায় ঘুরতে এসছে, মানে আহমেদাবাদে সে প্রথম এসছে ঘুরতে কোনো রিলেটিভের বাড়িতে, তো সেই ছেলেটি যখন প্রথম দেখলো যে বিমান যাচ্ছে মানে এত কাছ থেকে, তখন সে ভিডিও করতে শুরু করে। আর সেই ভিডিওতেই পুরোটা ক্যাপচার হয়েছে, বিমানটি ছাড়া থেকে মানে টেক অফ করা থেকে আর ব্লাস্ট হওয়া অবধি পুরোটা, যেহেতু খুবই কম সেকেন্ডের মধ্যে আর খুবই কাছেই ঘটেছে, যার জন্য কিন্তু পুরোটা ভিডিওতে ক্যাপচার হয়েছে। তো সেই আরিয়ান আশারি ভিডিওতে দেখা যায় যে বিমানটি উড্ডয়নের পর উচ্চতা অর্জন করতে পারেনি
এবং দ্রুত নিচে নামতে থাকে। বিমানটি টেক অফ করেছে উপরে মানে যত উপরে ওঠার কথা, কিন্তু উপরে না উঠে এসে বিমানটি আস্তে আস্তে করে নিচে নামছে, বুঝতে পারলেন। আর বিমানটি বিজে মেডিকেল কলেজের একটি হস্টেল ভবনে আঘাত করে, যার পর এটি একটি অগ্নিগোলকে পরিণত হয়। এটি বোয়িং 787 ড্রিম লাইনারের প্রথম মারাত্মক দুর্ঘটনা ছিল। বোয়িং কোম্পানির ড্রিম লাইনার বিমান 2011 সাল থেকে বাণিজ্যিক পরিষেবাতে রয়েছে। কি এই রেট? এবার আপনাদেরকে বলি। রাম এয়ার টারবাইন রেট একটি ছোট প্রোপেলারের মতো যন্ত্র, বুঝতে পারছেন? রেট একটি ছোট প্রোপেলারের মতো যন্ত্র যা জরুরি পরিস্থিতিতে বিমানকে বিদ্যুৎ এবং হাইড্রোলিক শক্তি সরবরাহ করে। এটি সক্রিয় হয় যখন মানে বলা হচ্ছে যখন প্রয়োজন হয় তখন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, নিজে থেকে সক্রিয় হয় যখন বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে যায় তখন, অথবা বিদ্যুৎ বা হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। রেট বাতাসের গতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে, যা বিমানের গুরুত্বপূর্ণ সিস্টেম যেমন ফ্লাইং কন্ট্রোল এবং জরুরি আলো চালু রাখে। এই যন্ত্র পাইলটকে বিমান নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যাতে জরুরি পরিস্থিতিতে বিমান নিরাপদে অবতরণ করতে পারে। নতুন ভিডিও এবং অডিও থেকে প্রাপ্ত প্রমাণে রেটের সক্রিয় হওয়া সামনে এসেছে। ভিডিওতে বিমানের ডানার নিচে একটি ছোট ধূসর রঙের যন্ত্র দেখা যাচ্ছে, বুঝতে পারছেন, যাকে বিশেষজ্ঞরা রেট বলে চিহ্নিত করেছেন। এর সাথে অডিওতে একটি তীক্ষ্ণ উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ শোনা যাচ্ছে, যা রেটের প্রোপেলারের ঘোরার শব্দ বলে মনে করা হচ্ছে। এই শব্দ আরও স্পষ্ট হয় যখন বিমানের ইঞ্জিনগুলির স্বাভাবিক শব্দ বন্ধ হয়ে যায়। কখন রেট সক্রিয় হয়? রেট বিমানে আসা 3 প্রকারের সমস্যার পরে সক্রিয় হয়। সে নিজে নিজে সক্রিয় হয়ে যায়, ওই যে বললাম স্বয়ং সক্রিয় হয়। তো উভয় ইঞ্জিন বিকল হওয়া, মানে রেট বিমানে আসা 3টি সমস্যার পরে কিন্তু সক্রিয় হয়। প্রথমত হলো যে উভয় ইঞ্জিন বিকল হওয়া। যখন বিমানের উভয় ইঞ্জিন একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয় তখন রেট স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। বৈদ্যুতিক সিস্টেমের ত্রুটি, যদি বিমানের সম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম বিকল হয়ে যায় তাহলে রেট জরুরি বিদ্যুৎ সরবরাহ করে। হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি, বিমানে হাইড্রোলিক সিস্টেম, ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ারের মতো বিমানের নিয়ন্ত্রণগুলি পরিচালনা করে। এটি বিকল হলেও রেট সক্রিয় হয়ে যায়। অনেক সময় এটি বিকল হলেও কিন্তু রেট সক্রিয় হয়ে যায় এবং বিমানকে হাইড্রোলিক শক্তি সরবরাহ করে। বিশেষজ্ঞদের মতে রেটের সক্রিয় হওয়া বিমানের কোনো গুরুতর যান্ত্রিক সমস্যার ইঙ্গিত। রেটের সক্রিয় মানে রেট যখন সক্রিয় হবে তখন বুঝে নিতে হবে যে বিমানে কোনো গুরুতর যান্ত্রিক সমস্যায় পড়েছে, বা সমস্যার ইঙ্গিত, কোনো যন্ত্র খারাপ হয়ে গেছে বা কিছু বন্ধ হয়ে গেছে, সেটার কিন্তু ইঙ্গিত এটা পাইলট বুঝতে পারবেন। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলট ক্যাপ্টেন এহসান খালিদ বলছেন যে উভয় ইঞ্জিনের একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক। তিনি বলেন যে যদি উভয় ইঞ্জিনে 2 সেকেন্ডেরও ব্যবধান থাকতো তাহলে বিমানে ইয়াং উইং বলছে যে হঠাৎ দিক পরিবর্তন দেখা যেত, কিন্তু ভিডিওতে তা দেখা যায়নি। এটি ইঙ্গিত দেয় যে ইঞ্জিনগুলির শাটডাউন ডিজিটালভাবে একসঙ্গে হয়েছে, যা সম্ভবত সফটওয়্যার বা সেন্সরের ত্রুটির কারণ হতে পারে। কি ছিল দুর্ঘটনার কারণ? দুর্ঘটনার কারণ অনুসন্ধান এখনও চলছে, তবে কিছু সমস্যার কারণ সামনে এসেছে। উভয় ইঞ্জিনের একসাথে বন্ধ হওয়া, বিশেষজ্ঞদের মতে উভয় ইঞ্জিনের একসঙ্গে বিকল হওয়া খুবই বিরল, তবে রেটের কাজ শুরু হওয়া এর সম্ভাবনাকে অস্বীকার করে না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সোনিয়া ব্রাউন জানিয়েছেন যে ভিডিওতে বিমানের সামনের অংশ উপরের দিকে ছিল, কিন্তু তবুও এটি উচ্চতা অর্জন করতে পারেনি। পাইলট বহু চেষ্টা করেছে, কারণ আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে বিমানটি কিন্তু সবসময়
সামনের দিকে উপরের দিকে যাচ্ছে, মানে দেখবেন বিমানটির সামনে উপরের দিকে মুখে আছে, মানে পাইলট জোর প্রাণ লাগিয়ে উনি চেষ্টা করেছেন মানে বিমানটিকে উপরে নিয়ে যাওয়ার। তো মানে বলা হচ্ছে এখানে যে এটি ইঙ্গিত দেয় যে সামনের অংশ উপরের দিকে ছিল, কিন্তু তবুও এটি উচ্চতা অর্জন করতে পারেনি। এটি ইঙ্গিত দেয় যে ইঞ্জিনগুলি থেকে থ্রাস্ট, বিমানকে সামনের ঠেলে দেওয়ার শক্তি পাওয়া যাচ্ছিল না। বিমানকে সামনে ঠেলে মানে ঠেলার যে শক্তি সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। যদি উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যেত তাহলে বিমানের গতি কমে যেত, যার ফলে এটি উপরে উঠতে পারেনি এবং নিচে পড়ে গেছে। বুঝতে পারলেন যে পুরো ঘটনা, মানে এটা একটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত একটা মানে দুর্ঘটনা, একটা এই যে ঘটনাটা ঘটেছে যেটা অত্যন্ত দুঃখিত, কিন্তু অনেকগুলো কারণ যেখানে মানে বিভিন্ন পর্যবেক্ষণা বা বিভিন্ন বলতে পারেন যে ডক্টররা সামনে নিয়ে এসেছেন, যেখানে ওনারা বলতে পারেন যে এই যে বিমান সম্পর্কে যারা বিশেষজ্ঞ ওনারা কিন্তু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, নিয়ে এসেছেন সামনে অনেক কিছু তথ্য, যেগুলো একক করে আপনাদেরকে যেগুলো বললাম। বৈদ্যুতিক বা বলা হচ্ছে হাইড্রোলিক ত্রুটি। বোয়িং 787 ড্রিমলাইনারের ঐতিহ্যবাহী হাইড্রোলিক সিস্টেমের পরিবর্তে বেশিরভাগ বিদ্যুৎ চালিত সিস্টেম রয়েছে। এটিকে মোর ইলেকট্রিক ডিজাইন বলা হয়। এই ডিজাইন বিমানকে হালকা এবং জ্বালানি সাশ্রয়ী করে তোলে, কিন্তু যদি বিদ্যুতের সিস্টেম খারাপ হয়ে যায় তাহলে ইঞ্জিনও প্রভাবিত হতে পারে। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলট ক্যাপ্টেন এহসান খালিদ বলেছেন যে সম্ভবত সেন্সর ভুল সংকেত পাঠিয়েছিল, যার কারণে সফটওয়্যার উভয় ইঞ্জিনকে একসঙ্গে বন্ধ করে দিয়েছে। আর মানে বলা হচ্ছে পাখি ধাক্কা মারার তত্ত্ব বাতিল। পাখি যে ধাক্কা মেরেছিল নাকি বিমানকে, এটাও কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যেটা বাতিল, মানে বলছে ওটা ভুল। শুরুতে মনে করা হচ্ছিল যে সম্ভবত পাখি ধাক্কা মারার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কিন্তু রানওয়েতে কোনো পাখির অবশেষ পাওয়া যায়নি এবং ভিডিওতেও ইঞ্জিনগুলির আশেপাশে আগুন, ধোঁয়া বা টুকরো দেখা যায়নি। যদিও আহমেদাবাদ বিমানবন্দর পাখি ধাক্কা মারার ঘটনার জন্য পরিচিত, তবে এক্ষেত্রে এটিকে কারণ বলে মনে করা হচ্ছে না। পাইলটের ভুলের সম্ভাবনা। কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন যে পাইলট ভুলবশত ডানায় লিফট বাড়ানোর জন্য ফ্ল্যাপগুলি তাড়াতাড়ি ফিরিয়ে নিয়েছিলেন, যার ফলে বিমান উপরে উঠতে পারেনি। কিন্তু বোয়িং 787 একটি বিশেষ সিস্টেম থাকে যা ভুল ফ্ল্যাপ সেটিংস সম্পর্কে সতর্ক করে। একজন প্রাক্তন পাইলট মিডিয়াকে জানিয়েছিলেন যে ফ্ল্যাপ সেট করা পাইলটের দায়িত্ব এবং এর জন্য অনেক চেকলিস্ট থাকে, তাই এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখনও চলছে তদন্ত, দেখা যাক আগামীতে কি হচ্ছে না হচ্ছে, সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ তদন্ত এখনও অনগোয়িং। তবে যেই তথ্যগুলো সামনে আসে সেটাও কিন্তু অস্বীকার করার মতো কিছু নেই, কারণ ওনারা বলছেন যে এই কারণে ঘটনাগুলো ঘটতে পারে। আসলে কি বলুন তো, যে এই যে ঘটনাগুলো ঘটেছে, যে মানে বিমানের ঘটনাটা, যেখানে পর্যবেক্ষণরা উঠে পড়ে লেগেছেন, যে মানে এক একটা ব্যাখ্যা দিচ্ছেন ওনারা যে আসলে কি থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো যাই হোক, সেই যেই তথ্যগুলো আসছে এক এক করে আপনাদের কাছে প্রত্যেকটা তথ্য পৌঁছে দিচ্ছি। এবার আপনাদেরকে বলি যে সেই রমেশ আসলে কেন মাটির জন্য বেঁচেছে, তিনি ঠিক কিভাবে বেঁচে ফিরলেন, মানে রমেশ ঠিক কীভাবে বেঁচে ফিরলেন তা এখনও বিষয়, মানে মানুষের মধ্যে এখনও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। অনেকে অনেক কথা বলেছেন, মিরাক্কেল বয় নিজেও সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কিন্তু তাও তার জীবন রহস্যের জট খুলতে পারছেন না অনেকে। এবার হয়তো তা একটু হলেও স্পষ্ট হবে। বলছেন যে রমেশ কিন্তু 242 জন যাত্রীর মধ্যে বেঁচে গেছেন, মানে একা, তাই না? 241 জন মারা গেছে, রমেশ কিন্তু বেঁচেছেন, যেখানে তিনি ছিলেন এমন এক সিটে যা কেউ পছন্দ করে না, মানে সিট নাম্বার 11। তবে রমেশের ভাগ্য নির্ধারণ করেছে ওই আসনটাই। দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার পর টানা 5 দিন হাসপাতালে ছিলেন রমেশ। মঙ্গলবার ভোর রাতে তিনি ছাড়া পেয়েছেন। এর মধ্যে সংবাদ মাধ্যমে রমেশ জানিয়েছেন যে আচমকা তার সিট ছিটকে যায়, তিনি বাঁ পাশে একটু জায়গা পেয়েছিলেন, তাই বেরিয়ে আসতে পারেন। এখন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বিস্তারিতভাবে জানিয়েছেন যে কিভাবে বেঁচে গেলেন রমেশ। বিমানবন্দরে লাগোয়া জুনিয়র ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়েছিল ওই বিমান,
মানে এয়ার ইন্ডিয়ার সেই বিমান, কিন্তু বিমানের ভিতরে তখনও কোনো বিস্ফোরণ হয়নি, বুঝবেন। তবে ভেঙে পড়ার মুহূর্তে হস্টেলের দুটি বিল্ডিংয়ের মাঝের একটি সরু ফাঁকা জায়গায় ছিটকে পড়েছিল রমেশ। সেখানে আগে থেকে কোনো কারণে মাটি জমিয়ে রাখা হয়েছিল। রমেশ মাটির ওপর পড়ায় তার প্রাণ বেঁচে যান, মানে তার প্রাণে সে ফিরিয়ে পায়, বেঁচে যায়। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন বিমানের ভিতরে বিস্ফোরক হলে যে যাত্রী 11 নম্বর সিটে ছিলেন তার বেঁচে ফেরার সম্ভাবনা কোনো মতোই ছিল না। যদিও ছিটকে বেরিয়ে যাওয়ার পরও মৃত্যু হতে পারত রমেশের, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দিয়েছে সেই হস্টেলের মাটি। দুর্ঘটনার পর রমেশ একটি ভিডিওর সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল তিনি হাতে ফোন নিয়ে বহাল তবিয়তে হেঁটে চলেছেন। সম্প্রতি তার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায় যে সত্যি অকল্পনীয়। চারিদিকে দাউ দাউ করছে আগুন, রমেশ দেখছি সেখান থেকে হেঁটে হেঁটে আসছে। এটা সত্যিকারই অবাক করার মতো। হ্যাঁ, তো বলছে জুনিয়র ডাক্তারদের হস্টেল ভেদ করে ঢুকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান, দাউ দাউ করে জ্বলছে সেটি। গোটা এলাকা গাঢ় কালো রঙে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো। আচমকা সেই কুণ্ডলীকৃত তাপের গলার মধ্যে দিয়ে সাদা জামা পরে রমেশ হাতে ফোন নিয়ে বেরিয়ে আসছেন। যারা রমেশকে উদ্ধার করেছিল তারা জানিয়েছিলেন সঙ্গে সঙ্গে তিনি আবার ওই আগুনের গলার মধ্যে যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ সেখানে তার ভাই ছিল। তবে তাকে আটকানো হয়েছে, এমনকি পরে জানা যায় যে তার বিমানে তার ভাই ছিল, তাকে বাঁচানোর জন্য সে ছুটে যাচ্ছিল, তবে তাকে জোর করে ধরে নিয়ে যায় গিয়ে ভর্তি করে হসপিটালে। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যায় হসপিটালে ভর্তি করে। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য দিলাম, যেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনাদের কাছে অনুরোধ করবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।